এদিকে মাসুদকে নিষিদ্ধ করতে আবারও আমেরিকার প্রস্তাব। নতুন করে নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছে আমেরিকা। আমেরিকার প্রস্তাবকে সমর্থন করেছে ব্রিটেন এবং ফ্রান্স। মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার বিরোধিতা চীনকে কটাক্ষ আমেরিকার। এর আগে যখন জঙ্গি ঘোষণার কথা বলা হয়েছিল তখন চীনই একমাত্র বিরোধিতা করে এবং সেক্ষেত্রে সেই বিষয়টিকে নিয়ে চীনকে কটাক্ষ করল আমেরিকা। বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার বিরোধিতা করে চীন। চীনের পদক্ষেপকে কটাক্ষ আমেরিকার। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে চীনের ভণ্ডামি, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে চীন, টুইটে অভিযোগ মার্কিন বিদেশ সচিবের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মাসুদ আজহারকে নিষিদ্ধ করতে আবারও একবার নতুন করে নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিল আমেরিকা এবং আমেরিকার এই প্রস্তাবকে সমর্থন করেছে ব্রিটেন এবং ফ্রান্স। এর আগে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার বিষয়ে বিরোধিতা যা করে চীন এবং সেই চীনের সেই পদক্ষেপকেই কটাক্ষ করল আমেরিকা। বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার বিরোধিতা করেছিল চীন। আজকে টুইটে অভিযোগ করেছেন মার্কিন বিদেশ সচিব। চোখ রাখছি পরের খবরে। হাওড়ার আমতায় একটি কারখানাতে আগুন, গদি কারখানাতে আগুন লেগে যায় এবং তা ভয়াবহ আকার নেয়। সে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে এবং তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 3টি ইঞ্জিন, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। আজকে হঠাৎ করে এই গদি তৈরির কারখানাতে আগুন লেগে যায়, গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। সেই ছবি নিউজ 18 বাংলার পর্দায় এক্সক্লুসিভলি। এখন কি পরিস্থিতি, কিভাবে দমকল কাজ করছে, রয়েছেন আমাদের সঙ্গে সন্তু মালিক, আমাদের প্রতিনিধি জানাবেন। সন্তু, এখনো পর্যন্ত কি আপডেট? এই ঘটনাতে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে আমরা জানতে পারছি। হ্যাঁ, এখনো পর্যন্ত একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে কারখানার ভিতর থেকে। তবে এখন এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং দমকল ভিতরে আরো যদি কোনো মৃতদেহ থাকে তার জন্য তল্লাশি চালাচ্ছে আমতা থানার পুলিশ ও দমকলের কর্মীরা। যেটা ঘটনা 9:30 নাগাদ 9টা নাগাদ হাওড়ার আমতার আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি গদি কারখানা, সেই গদি কারখানায় হঠাৎই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে এবং বেশ কিছু শ্রমিক সেখানের মধ্যে ঘটনায় আহত হয়েছে। তবে এরপরেই খবর দেয় আমতা থানাতে এবং আমতা থানা থেকে খবর দেয় উলুবেড়িয়া দমকল কেন্দ্র থেকে। সেখান থেকে প্রায় 3টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় এবং কাজ শুরু করে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাচ্ছে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আছে। তবে এখনো পর্যন্ত কারখানার ভিতরে কেউ আটকে আছে নাকি তার জন্য তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ সন্তু। আপাতত জল দিতে পারবে না, সামনে ঘেঁচতে পারবে না কেউ। চোখরাবু এবারে মালদার খবরে। সেখানে বিজেপি নেতার ভাই খুন, ঘুমন্ত অবস্থাতে গুলি করে খুন করে দুষ্কৃতী। রাতে দরজা ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে এবং তারপরে গুলি করে খুন করা হয় মালদার বিজেপি নেতার ভাইকে। হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরের এই ঘটনা। ঘুমন্ত অবস্থাতে গুলি করা হয়, রাতে দরজা ভেঙে 2 দুষ্কৃতী তারা বাড়িতে ঢোকে এবং তারপরেই ঘুমন্ত অবস্থায় গুলি করে খুন করা হয় বিজেপি নেতার ভাইকে। হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরের এই ঘটনা। স্বাভাবিক ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মালদার বিজেপি নেতার ভাই খুন, ঘুমন্ত অবস্থায় গুলি করে খুন করে 2 দুষ্কৃতী। রাতে তারা দরজা ভেঙে বাড়িতে ঢোকে এবং সে সময় ঘুমোচ্ছিলেন ওই ব্যক্তি এবং তারপরে গুলি করে তাকে খুন করা হয়। এসএসসি চাকরি প্রার্থীদের অনশন স্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে নির্বাচনী আচরণবিধি চালু থাকাতে তিনি কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না। তবে আন্দোলনকারীদের দাবি নিয়ে একাধিক পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ধর্মতলায় অনশনে বসেছেন এসএসসি চাকরি প্রার্থীরা। অনশনের 28 দিনের মাথায় বুধবার 5:30 নাগাদ আচমকাই সেখানে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশন তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। আমি যতটা পারবো সহানুভূতি দিয়ে এবং সুযোগ দিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আমাদের প্রবলেমটা সলভ হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে হুড়োহুড়ি শুরু হয়। আন্দোলনকারীরা কিছু কাগজপত্র দেওয়ার চেষ্টা করেন। টানা 28 দিন ধরে খোলা আকাশের নিচে কাটানো অনশনকারীদের আন্দোলনের জন্য অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী। আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনারা একটা ব্যাপার টেক আপ করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিকাশ ভবনেও আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য প্রশাসনের। নিউজ 18 বাংলা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, যেটা জানতে চাইবো, আজকে বিকাশ ভবনে তারা যাবেন, তাদের প্রতিনিধি দল যাবে। আগেও এক প্রস্ত বৈঠক হয়েছে, বিকাশ ভবনে কথা বলেছেন। তারপর গতকাল মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে তারা খানিকটা আশ্বস্তও হয়েছেন। এই মুহূর্তে কি বক্তব্য তাদের এবং অনশন তোলার ব্যাপারেই বা তারা নির্দিষ্ট করে কি বলছেন?
কোয়েল, আজ 28তম দিনে এই অনশন এবং সমাজের বিভিন্ন স্তর থেকে যে আবেদন উঠেছিল যে কেউ এরা সন্তান সম, কেউ বা এরা পরিবারের ভাই বোন এরকম, এবং এই যারা হবু শিক্ষক তাদের যেন এই রকম পরিণতি না হয়, এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বলা যেতে পারে ঝড় জল রোদ্দুর উপেক্ষা করে যেভাবে এরা অনশন করছিলেন তা কিন্তু সমাজের বিভিন্ন স্তরে এবং সোশ্যাল মিডিয়াতেও যেভাবে ছড়িয়ে পড়েছিল তা কিন্তু যথেষ্টই উদ্বেগের সঞ্চার হয়েছিল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর একটা আশার আলো দেখা গেছে এবং যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত দেখা গেছে, এবং মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যেভাবে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী বিধিভঙ্গ যাতে না হয় তার জন্য লোকসভা ভোটের গণনার পর এই বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে গতকাল তিনি যেরকম জানিয়েছিলেন তার জন্য আজকে 10:45 এখান থেকে 5 জনের প্রতিনিধি দল, 2 জন মহিলা এবং 3 জন পুরুষ, এই 5 জনের প্রতিনিধি দল তারা বিকাশ ভবনে গেছেন এবং সেখানে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠক হবে। যে কমিটি তৈরি হয়েছিল অর্থাৎ 5 সদস্যের যে কমিটি উচ্চশিক্ষা দপ্তরে, তাদের সঙ্গে তারা বৈঠক করবেন স্কুল শিক্ষা দপ্তরের, এবং সেই বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত নেবেন যে এই অনশন প্রত্যাহার করা হবে কিনা বা অন্য কোনো আন্দোলনের পরবর্তী পদক্ষেপ। তবে মনে করা হচ্ছে যে আজকে বিকাশ ভবনে যে বৈঠক হবে সেই বৈঠকের পর একটা ইতিবাচক ইঙ্গিত দেখা যাবে, অর্থাৎ 28 দিন ধরে যে অনশন চলছে সেই অনশন হয়তো আজকে প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে। কোয়েল, ধন্যবাদ অভিজিৎ। আপাতত আবারও পরবর্তী যোগাযোগ করব। অনশনকারীরা এই মুহূর্তে কি বলছেন শুনে নেব। দাবি ছিল, আমরা হস্তক্ষেপ চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। উনি কালকে এসেছিলেন, আমরা সবাই অত্যন্ত খুশি হয়েছি এবং ওনার উপর নির্ভরশীল। আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি, উনি 5 জনের কমিটি গঠন করতে বলেছেন, নামগুলো দিয়ে আসবো, ওনাদের সঙ্গে ডিসকাশন করার পরে আমরা এখানে এসে প্রেস কনফারেন্স করে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো। রাত্রিবেলা পুলিশ এসেছিলেন, ওনারা যারা বললেন যে তোমরা এখানে কেন আছো এখনও, তখন বললাম স্যার আমরা তো আগামীকাল যাবো বিকাশ ভবনে, তারপরে এসে আমরা সিদ্ধান্ত নেবো। তো ওনারা যেটা বললেন তোমরা যেটা করবে 12টার মধ্যেই জানিয়ে দিও। এবং আজকে অনশনের 29তম দিন, বুধবার অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মঞ্চে আসাতে খুশি আন্দোলনকারীরা, এমনটাই শুনলাম তাদের বক্তব্য, এবং তার পরামর্শ মেনেই আজকে 12টা নাগাদ বিকাশ ভবনে গিয়ে আলোচনার জন্য 5 সদস্যের নাম তারা জমা দেবেন এবং বিকাশ ভবনে প্রাথমিক আলোচনার পরে এই অনশন প্রত্যাহারের বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং তারপরে তারা সাংবাদিক সম্মেলন করে জানাবেন তাদের কি সিদ্ধান্ত পরবর্তীতে। তবে বিকাশ ভবনের বৈঠকের পরই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এমনটাও স্পষ্ট করলেন। যদি আজকে সকালবেলায় তাদের পুলিশ এসে তাদের জিজ্ঞাসা করে যে কেন তারা এখানে বসে আছেন, তো তারা উত্তরও দিয়েছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ ভবন থেকে। সোমরাজ, আজকে বেলা 12টা নাগাদ এই বিকাশ ভবনে আসার কথা এবং তারা 5 জনের প্রতিনিধি যারা যে কথা বলবেন তাদের নাম আজকে তারা সেখানে দেবেন। এখনো পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তর সূত্রে কি আপডেট পাচ্ছ, একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, গতকালই তারা যে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের নিরিখে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনার থেকে বিস্তারিতভাবে রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। কেননা যেহেতু নিয়োগ প্রক্রিয়ার পুরো দায়িত্বই স্কুল সার্ভিস কমিশনের হাতে থাকে, তাই তারা কিভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে থাকেন বা যে যে অভিযোগ মূলত তারা এনেছেন, মূলত তাদের মধ্যে গুরুত্বপূর্ণ অভিযোগ যে তারা অভিযোগ এনেছেন নিয়োগে অস্বচ্ছতা করা হয়েছে, বিশেষ করে কেন বিভিন্ন তথ্য বিভিন্ন সময় এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে না। এই অভিযোগের তথ্য অর্থাৎ এই যে অভিযোগ উঠে এসছে এসএসসির অনশনকারীদের পক্ষ থেকে, সেই অভিযোগের নিরিখে রিপোর্ট চাওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে কমিশনের কাছে। ইতিমধ্যেই গতকালই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে 3রা এপ্রিলের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের কি অবস্থান বা স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্ট কি বলছে সেই বিষয়ে তারা বিস্তারিত জানিয়ে দেবেন 3রা এপ্রিলের মধ্যেই। গতকাল মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে গিয়েছিলেন, অনশনকারীদের প্রার্থীদের মঞ্চে গিয়েছিলেন, সেখানে গিয়ে তাদেরকে বলেছেন যে মানবিকভাবে খতিয়ে দেখা হবে পুরো বিষয়টি। কিন্তু আজকে মূলত এই 5 সদস্যের কমিটির কাছে আসার একটাই কারণ যে তারা চাইছেন কোথাও একটা আলোচনা। গতকাল তারা যে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের নিরিখে এখনো পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তরের কি অবস্থান রয়েছে, কেননা তারা বারবারই জানাচ্ছেন যে তাদের দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন অনশন তোলার আর্জি জানিয়ে এসছেন গতকালই, সেইখান থেকে আজকের যে বৈঠক হবে, যদিও বিকাশ ভবন সূত্রের খবর এখনো পর্যন্ত এই বৈঠকের ব্যাপারে কোনো চূড়ান্ত কিছু হয়নি, তারা আসলে আসতেই পারেন, কথা বললে কথা বলতেই পারেন, কিন্তু সরকারিভাবে কোনো বৈঠকের কথা এখনো পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তর সূত্রে স্বীকার করা হচ্ছে না। যদিও 12টার সময় তারা আসবেন বলেই খবর রয়েছে। ইতিমধ্যেই তারা অনশনকারীরা ইতিমধ্যেই ধর্মতলা থেকে বেরিয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যেই বিকাশ ভবনে এসে পৌঁছাবেন। সোমরাজ, আপাতত অনেক ধন্যবাদ, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি।